মাহমুদ আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। হ্যালো আসিফ ভাইয়া, কি অবস্থা? কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আপনার কি অবস্থা বলেন? অ এই তো ভাইয়া, আজকে তো এক্সট্রা অ্যাগ্রেসিভ আপনি। হ্যাঁ, আজকে একটু মানে হয়ে আছি। চুনাহাগা কে- মুমিনকে ইনভাইট করেছি। দেখি চুনাহাগা মুমিন আসলে আমি একটু আ এক্কেরে আজকে কাঁচা খায় ফেলবো বুঝছেন? এজন্য মানে বেশি ক্যাফিন শট হয়ে গেছে ভাইয়া নাকি? হ্যাঁ, মনে হয় এটা হইতে পারে। আজকে কফি একটু বেশি পড়ে গেছে। আচ্ছা ভাইয়া, আমি রিসেন্টলি দেখলাম একটা হইলো, মানে গডের এক্সিস্টেন্স নিয়ে আর কি, মানে ওয়েদার গড এক্সিস্ট, গড সিঙ্গুলার, ইফ গড ইজ সিঙ্গুলার, ইয়েস, এরকম একটা ইয়েস, কিছু যেন। ইয়েস, ইয়েস, ইয়েস আপনি কি দেখেছেন সেই আ বিস্ময়কর, হ্যাঁ, ইফ দের বিস্ময়কর ইজ সেই গড হি ইজ আলোচনা। সিঙ্গুলার, ইফ গড ইজ সিঙ্গুলার দেন ইসলাম ইজ ট্রু, গড ইজ সিঙ্গুলার দেন ইসলাম ইজ ট্রু। গ্রেট বিস্ময়কর লজিক ভাই ভাই। গ্রেট, গ্রেট। হ্যাঁ। মানে আচ্ছা ভাইয়া, মনে হ্যাঁ করেন হ্যাঁ ভাইয়া প্লিজ। ফিলোসোফাররা মনে করেন এই যুক্তি শোনার পরে মনে করেন সবাই মিলে একসাথে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিবে যে এত বছর কি করলাম আমরা? আমাদের সুইসাইড খাইয়া মরা যেতে হবে, তাই না? কি অসাধারণ হ্যাঁ, আপনি দেখছেন এপিকুরাস লেভেলের জিনিসপত্র ভাইয়া। একদম, এটা একদম তো মানে মানে যার কোট তার একটা মানে পুরা করা উচিত। মানে একটা ছবির নিচে তার কোটটা দিয়ে দেওয়া উচিত আরকি। তো ইয়েস হ্যাঁ, ভাইয়া, আমার আমার কথা হলো যে মানে গড এক্সিস্ট করে। মনে করেন একজন, এই যে গড অফ দ্য গ্যাপস যে ব্যাপারটা আছে, কিভাবে করে ইনিশিয়েট হইছে ইউনিভার্স, সবকিছু কিভাবে ইনিশিয়েট হইছে উই ডোন্ট নো। তো একজন যদি অ্যাজিউম করে নেয়, আচ্ছা ওকে ফাইন, দেয়ার মাইট বি আ ক্রিয়েটর অর দেয়ার ইজ আ ক্রিয়েটর, ইজ দ্যাট সেম, মানে এই জিনিসটা মানে একটা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা এবং একটা ধর্মর উপাসনা করা বা একটা ধর্মর রীতি রেওয়াজের ভিতরে থাকা, এটা কি সেম জিনিস ভাইয়া? না এটা তো সেম না আলাদা হবে। কারণ কোন ধর্মের হুম। মানে হ্যাঁ, আলাদা হবে। আপনি বলেন, আপনি যদি বলতে আচ্ছা চান এটা মানে বিষয়ে। সে সে আমি যদি বলি যে হ্যাঁ, আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আমি এক ওয়াক্তও নামাজ পড়ি না। তাইলে কি মানে এটা কি মানে আমি কি মুসলিম হইলাম? হ্যাঁ, আপনি মুসলিম হইলেন। রিয়ালি? মানে I thought হ্যাঁ। নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় ফর a certain time. কিছু, কিছু মানে আলেম এই বিষয়ে বলেছে যে এই পরিমাণ নামাজ না পড়লে তখন কাফের হয়ে যায়। কিন্তু হুম, আ এইটা নিয়ে আসলে ইসলামের ইতিহাসে বড় ধরনের কিছু গন্ডগোল লেগে গেছিল। তখন দেখা গেছে বেশিরভাগ মানুষই কাফের হয়ে যায়। তখন তো কাফেরদের বিরুদ্ধে আবার কিতাল করতে হয়। তাদেরকে আবার হত্যা করতে হয়। হ্যাঁ? বা তাদেরকে ফেরত আনতে হয় ইসলামে। হুম, তো হুম, এই, হুম। এই ধরনের মানে ঝামেলার কারণে পরবর্তীতে যারা মানে আ যারা একদম কট্টরপন্থী তারা তো এখনো মনে করে যে হ্যাঁ, নামাজ না পড়লে কাফের হয়ে যায়। কিন্তু পরে দেখা গেছে যে এত কট্টরপন্থী হইতে গেলে তখন আর মানে শাসন ক্ষমতা টিকায় রাখা যায় না। তখন যেই খলিফারা যে কাজটা করল যে মিডল পয়েন্টে আসলো যে তারা তাদেরকে আর কাফের বলত না। তো এখনকার সময়ে যে ইসলাম আমরা দেখি আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা মনে করে যে তাদেরকে সরাসরি তারা কাফের বলে না। যদিও কাফের হয়ে যায় কিন্তু তারপরেও তারা সরাসরি কাফের বলে না। একটু রোয়াশায় বলে আরকি। মানে বলে যে তো না করলে খারাপ বা এটা কুফরির দিকে চলে যাচ্ছে, হুম। ছোট কুফর হয়ে যাচ্ছে এগুলো বলে। বইলে আসলে তারাও বিশ্বাস করে যে কাফের হয়ে যায় কিন্তু তারা আসলে এই জিনিসটা জোরের সাথে বলে না যে নামাজ না পড়লে কাফের হয়ে যাবে। আচ্ছা। কিন্তু তারপরেও তো ভাইয়া, মানে যদি ইসলামের প্র্যাকটিসেস এর ভিতরে আমি না থাকি, যেমন ইসলামের যে আইন কানুন আছে সেইটার আন্ডারে যদি না থাকি, তাহলে তো আই ক্যানট আইডেন্টিফাই মাইসেলফ অ্যাজ আ মুসলিম ডিসপাইট ডিসপাইট বিলিভিং, মানে আমি যদি বিশ্বাসও করি যে একটা সৃষ্টিকর্তা থাকতে পারে, তারপরেও তো এটা মানে আমি মুমিন বা মুসলিম বলা যায় না। ঠিক না? এটা তো একটা ইউনিভার্সাল গডও হইতে পারে যে ওকে দেয়ার মাইট বি, বাট এটা আমি ধরলাম যে সে কখনোই কমিউনিকেশন করে নাই। ঠিক না? দ্যাট ডাজন্ট মানে মেক ইসলাম ইমিডিয়েটলি রাইট যে এইটাই সত্যি কথা বা এই ধর্মটাই সত্যি। ঠিক না? মানে একটা সৃষ্টিকর্তার বিশ্বাস করা বা একটা সৃষ্টি শুধুমাত্র একটা ইনিশিয়েটিং ফোর্স আছে, এইটা প্রুফ করলেই যে ইসলাম সত্যি হয়ে যায়, এইটার তো কোনো লিঙ্ক আমি ভাইয়া আমার মানে আমার বুদ্ধিমত্তায় দেখতেছি না। হ্যালো? হ্যাঁ, ভাই আপনি লাস্ট ইয়াটা আমি শুনতে পাইনি। আরেকবার একটু বলবেন? হ্যাঁ, লাস্ট মানে আমি যেটা পোরশনটা। বলতেছি ভাইয়া, মানে এই যে গড ইজ সিঙ্গুলার বা একটা সৃষ্টিকর্তা আছে, ইনিশিয়েটিং ফোর্স একটা সৃষ্টিকর্তা আছে। এইটা যদি আমি মাইনাও নেই, তারপরেও তো আমি ইসলাম যে ট্রু এইটা আমি মানে এই এইটা তো এটার প্রুফ হয় না। ঠিক না? যে ইনিশিয়েটিং ফোর্স যদি একটা সৃষ্টিকর্তা থাকেও, সে যে ইসলাম মানে প্রবর্তন করছে বা সে এই কোরআনটা যে তার বাণী, এইটা তো প্রুফ হয় না ভাইয়া। মানে টু মাই নলেজ মামুন ভাই আরকি। মামুন ভাই আপনার কথা ঠিক আছে। কিন্তু আপনি ভাই এই যুক্তিকে আপনি আবার এনালাইসিস করতে বসছেন এটাই না আমার কাছে একটা একটু ফানি লাগতেছে ভাই। মানে এটা মানে এইটা তো আমি ChatGPT কে জিজ্ঞেস করছিলাম। ChatGPT আমাকে মানে মোটামুটি গালি দিছে, হ্যাঁ? বলছে এটা তো বুদ্ধিবৃত্তিক অপমান। এই ধরনের মানে লজিক মেকিং এটা তো মনে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া কোনো শিশু গোয়ার্তুমির সাথে এইটা করছে। গোয়ার্তুমির সাথে মানে এলোমেলো বাক্যগুচ্ছ তৈরি করছে। এটার তো কোনো সেন্সই মেক হুম। করে না। একটার সাথে আরেকটার কোনো যোগ নাই তো, সংযোগই নাই তো। রাইট। মানে একটা বায়াস, মানে একদম কমপ্লিটলি বায়াস ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হইছে। কিন্তু ভাইয়া, মানে আমার একটা জায়গায় আমি আরকি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম বা মানে মেইনলি দ্যা কোয়েশ্চেন আই হ্যাড, এটা হলো যে আমাদের সমাজে তো ভাইয়া এই রিলিজিয়াস আইডেন্টিটিটা, মানে প্রত্যেকটা মানুষের রিলিজিয়াস আইডেন্টিটি খুবই ক্লোজ ভাবে কানেক্টেড টু দেয়ার সেলফ আইডেন্টিটি। মানে আমরা তো হেরিডিটারি ভাবে, জন্মগতভাবে
সমাজের ধর্মগুলা পেয়ে থাকি। তো এখানে অনেক সময় দেখা যায় যে মানে ধার্মিক পরিচয়টা ব্যক্তি পরিচয়ের সাথে একদম মানে লাইগা থাকে। ঠিক না? তো হ্যাঁ, এইখানে ওতপ্রোতভাবে মিশে থাকে। এখন এটা তো হুম, অ এটা আসলে কিছু তো করার নেই। আ এটা তো হুম, হওয়ার কথা না। এটা হওয়া উচিতও না, হওয়ার কথাও না। কিন্তু আনফরচুনেটলি এটা হয়। অ্যান্ড এটা মানে মানুষ এইটা নিজের অস্তিত্বের একটা অংশ মনে করে। তাদের এই ধর্ম পরিচয়টা রাইট। তাদের অস্তিত্বের একটা অংশ মনে করে। এইটা একটা প্রবলেমেটিক ব্যাপার। এই প্রবলেমেটিক ব্যাপারটার মানে আমি তো কোনো সলিউশন দেখি না। মানে এটাই দেখা যাচ্ছে যে ভাইয়া মানে লিবারেল যারা মুসলিম তারা হয়তোবা এই যে দাস প্রথাটাকে তারা বিলুপ্তটাকে তারা সাপোর্ট করতেছে। প্লাস মানে অনেক যে বিষয় আছে যে ৪ বিয়ে করা বা বউয়ের কাছ থেকে লুকানো ব্যাপারটা বা বউয়ের পারমিশন না নেওয়া, এই যে এইসব মোরাল কোয়েশ্চেনস গুলা যে আছে, এগুলা অনেক লিবারেল মুসলিম এগুলার বিরুদ্ধে বা তারা মনে করতেছে যে এই জিনিসগুলা ঠিক না। ঠিক না? তারপরেও কিন্তু মানে দে আর স্টিল কলিং themselves মুসলিম বিকজ তারা হয়তোবা একটা আত্মতৃপ্তি পাচ্ছে। ঠিক না? মানে হয়তোবা এই যে নামাজ পড়তে গিয়ে একটা আত্মতৃপ্তি তারা পাচ্ছে। তো এইখানে ভাইয়া মানে ডু ইউ think that directly attacking religion বা ধর্মকে ডিরেক্টলি অ্যাটাক করাটা কি দ্য বেস্ট অ্যাপ্রোচ টুয়ার্ডস প্রমোটিং সেকুলারিজম বা মানে কি বলবো এই যে টলারেন্সটা প্রমোট করার কি এটা বেস্ট মেথড ভাই আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে এটা বেস্ট মেথড। মানে অ্যাটাক করা এবং এটাকে খুবই কঠোরভাবে ক্রিটিসাইজ করা এটাই আমার কাছে মনে হয় বেস্ট মেথড। কারণ না হলে তারা যেই জিনিসটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে অমুসলিমরাও জানে যে ইসলাম সত্য। কিন্তু ইহুদি নাসারারাও জানে যে ওরা ইসলাম সত্য। হিন্দুরাও জানে যে ইসলাম সত্য। কিন্তু ওরা হুদাহুদি বিশ্বাস করতেছে না। এই ধরনের একটা মেসেজ তারা সব জায়গায় স্প্রেড করার চেষ্টা করে যে সবাই জানে এবং তারা যে স্পেশাল তারা যে আ আ তাদেরকে যে করতে হবে, তাদেরকে যে স্পেশাল একটা দিতে হবে, প্রিভিলেজ দিতে হবে। যে আপনি যদি ইউরোপ আমেরিকাতে ঘোরেন-টোরেন তাহলে দেখবেন যে এই যে কিছুদিন আগেও তারা মসজিদে বেশি মানুষ হয়ে গেছে, রাস্তায় নামাজ পড়া শুরু করে দিছে। হ্যাঁ? এখন হুম, এটা তো কোনভাবে অ্যাকসেপ্টেবল না। তারা যেটা করে যে আ ইউরোপের রাস্তাতে ২ টা মানে সমকামী মেয়ে তারা চুমাচুমি করতেছে বাসে উঠে। একজন আরেকজনকে চুমাই দিতেছে। অন্য কেউ এটা হুম, নিয়ে কোনো উচ্চবাচ্য করে না। কিন্তু মুসলিম জনগোষ্ঠীর ভিতরে মানুষজন যখন এখানে থাকে, তখন তারা সেখানে গিয়ে বাধা দেয় এবং ধাক্কাধাক্কি শুরু করে যে, "তুমি একটা মেয়ে হয়ে মেয়েরে চুমা দিতেছো, পাবলিক প্লেসে চুমা দিতেছো, তোমরা সমকামী, এগুলা তো ভালো না, এগুলো তো উচিত না।" তখন হেদায়েত দেয়ার চেষ্টা করে। এই যে আপনি দেখেন বাংলাদেশের রাস্তাঘাটে এখন মেয়েদেরকে থামায়ে তারা হেদায়েত দিতেছে, "তোমার জামা, তোমার ওড়নার নিচে ওড়না এত হুম, উপরে কেন? হুম, ওড়না নিচে নামাও, তোমার এটা দেখা যাচ্ছে।" এরকমের হেদায়েত তারা দেয়াটাকে তারা মনে করে আপনার সমাজকে তারা উন্নত করতেছে। এবং যারা হচ্ছে জঙ্গি তারাও মনে করে আসলে যারা হচ্ছে মানুষ হুম, জবাই করে, হলি আর্টিজান এর মতো হুম, ঘটনা, তারা কিন্তু এই কাজটাকে খারাপ কাজ বলে তারা কিন্তু মনে করতেছে না যে আমরা খুব খারাপ একটা কাজ করতেছি। তারা যখন একজন কাফেরকে জবাই করতেছে তারা কিন্তু এই চিন্তা নিয়ে জবাইটা করতেছে না যে আমি খুব খারাপ কাজ করতেছি। তা কিন্তু না। তারা কিন্তু এই চিন্তা নিয়ে জবাইটা করতেছে যে আমি খুব ভালো একটা কাজ করতেছি, সমাজের উপকার করতেছি, আল্লাহর কাজ করতেছি যার মাধ্যমে সর্বোচ্চ ভালো কাজ হইতে পারে এটাই সর্বোচ্চ ভালো কাজ হইতে পারে। এই যে জিনিসটা যে তারা পাইছে, এই যে জিনিসটা তা তারা মনে করছে যে তাদের এই অধিকারটা আছে, তাদের এই প্রিভিলেজটা আছে। আরেকজনকে হত্যা করার, আরেকজন কি ড্রেস পড়ছে সেটা নিয়ে কমেন্ট করার, আরেকজনের যৌন হুম, রুচি কি হবে, আরেকজনের জীবনযাপন কি হবে, আরেকজনের বেডরুমে আরেকজন কি করতেছে, এই জিনিসগুলা নিয়ে কথাবার্তা বলার আ প্রিভিলেজটা তাদের আছে বলে তারা মনে করে এবং তারা সেই জিনিসটা চর্চাও করে। আপনি যদি তাদেরকে কানে হুম, ধইরা না বুঝান যে তোমার এটা কাজ না। তুমি চুনা হাগা, তুমি চুনা হাগা মুমিন। এটা যদি আপনি যতক্ষণ তাকে কানে ধরে না বুঝাবেন, এই যে একটু আগে যে মুমিন আসছিল, যেই মুমিনকে আমি কানে ধইরা বুঝাইলাম যে তুমি বাবা চুনা হাগা মুমিন। এই যে শান্ত যার কথা আপনি তুললেন যে এই যে এই বিরাট দিচ্ছে। এই হুম, একটা কাল্পনিক জগতে বসবাস করবে। তাকে যতক্ষণ পর্যন্ত না আপনি কানে মালা দিয়ে না বুঝাইবেন তুই একটা চুনা হাগা মুমিন, ততদিন পর্যন্ত সে কল্পনার একটা জগতে বসবাস করবে যে আমি বিরাট এক যুক্তি দিয়ে আইছি নাস্তিকের লাইভে। এমন নাস্তিকের লাইভে এমন যুক্তি দিছি যে নাস্তিকও সব শেষ। ওরা সব নাস্তিকতা শেষ হয়ে গেছে। হ্যাঁ? এই সেলফ স্যাটিসফ্যাকশন এ সে জীবন পার করবে। তাকে আপনি ধরে কানে ভাইয়া বাট মলা আপনার দিয়ে কথার ইন্টারপ্রিটেশনটা তো অনেকের কাছে হয়ে যাবে যে কানে মলাটা মানে না, ফিজিক্যাল না ভায়োলেন্স এর কথা বলতেছেন। ফিজিক্যালি তো আমরা করি না ভাই। ফিজিক্যালি তো আমরা কাউকে হার্ট করি না ভাই। যে জিনিসটা করি সেটা হচ্ছে মানে অনলাইনে আমরা কথার মাধ্যমে যেই জিনিসটা আমরা করি, কথার মাধ্যমে তাকে অ্যাটাক করা। তার তার যে মতাদর্শ, তার যে হুম, চিন্তা সেগুলাকে আমরা অনলাইনে আমরা যখন বলি পাছায় লাথি মেরে বাইর করে দিলাম। তার মানে আমরা সরাসরি পাছায় লাথি মারতেছি না ভাই। এটা তো মনে করেন ব্যাক স্টেজে নিয়ে গেলাম ভাই স্টিমার থেকে বের করে দিলাম। সেটাকে মিন করি। কিক আউট। আমরা বলি না কিক আউট করে দিলাম। যা তোরে কিক আউট করে দিলাম। রাইট, তার মানে তো মানে রাইট। আমরা আক্ষরিকভাবে তার পাছায় লাথি মারতেছি না ভাই। তো হুম, আমার মনে হয় যে এই সমস্ত চুনাহাগাকে একদম এবং তারা যে শিক্ষা-দীক্ষাতে পিছায়, সারা পৃথিবীর মুসলিমরা যে শিক্ষা-দীক্ষা, জ্ঞান-বিজ্ঞানে একদম তলানির দিকে, এই জিনিসটা তাদেরকে চোখের সামনে তুলে ধরতে হবে। নাহলে তারা সেই সেলফ স্যাটিসফ্যাকশন এ থাকবে যে ১,০০০
হাজার বছর আগে কোন এক বিজ্ঞানী আইছিল, সেই বিজ্ঞানী তো সমস্ত কিছু কইরা গেছে, হ্যাঁ? আমাগো কোরআন থেকেই তো আসলে বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা কোরআন থেকেই তো সমস্ত বিজ্ঞান-টিজ্ঞান বাইর করতেছে, হ্যাঁ? ট্রু আসলে জিনিস ওরা তো ডিসাইড করতেছে, এই রাইট। জিনিসগুলা, এই থেরাপি গুলা যদি আপনি যতক্ষণ পর্যন্ত তাদেরকে না দিবেন, রবীন্দ্রনাথের একটা কবিতাই আছে, "ওরে আমার সবুজ ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা দিয়ে তুই বাঁচা।" ঠিক আছে? আধমরাদেরকে ঘা দিয়েই বাঁচাতে হবে ভাই। এটা এবং তাদের এটার দ্বারা ফলাফল ভালো পাওয়াও যাচ্ছে। ফলাফল ভালো পাচ্ছি আমরা। হুম, কিন্তু যদি আমরা তাদের আচ্ছা। সেই যে কোমল ধর্মীয় অনুভূতি, সেটাকে আমরা ধরবো না, টাচ করব না, কিচ্ছু বলব না। এটা যদি আমরা এই অ্যাপ্রোচটা যদি আমরা নিতাম, তাহলে তারা দিনকে দিন জম কিতাল জিহাদ আরো বাড়ায় যেত। তারা আরো পুরা পৃথিবীকে নরকে পরিণত করত। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? কি অবস্থা ফারাজ ভাই? হাউ আর ইউ ডুইং? আচ্ছা ভাই শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ। জি, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন আসিফ ভাই। ফারাজ ভাই, আমি তো ভাবছিলাম আপনি আমাদের মানে যুক্তি শুনে আপনি তো মনে হয় শহীদ হয়েছিলেন কয়েকদিন, বা আপনি বোধহয় মানে আমি আজকে সকালবেলায় ওই লাইভটা দেখলাম। হ্যালো ভাই শোনা যাচ্ছে আমাকে? হ্যালো 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 ভাই শোনা যাচ্ছে আমাকে? হ্যালো 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 হ্যাঁ, হ্যালো ভাই শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে আমাকে? এই বারটাই শুনলাম। মোর দেন 90% এসে ওটাই শোনা গেল। আপনি আমাকে মিউট করে দিচ্ছেন, আমার স্ক্রিনশট আছে, এই বুলশিটই শুনলাম 90% সময়। অ্যান্ড যুক্তি, ওফ, দাঁড়ান, এই দাঁড়ান, গড ইজ, একটু খাড়ান, এই একটু গড খাড়ান, এক্সিস্ট, ইট ইজ সিঙ্গুলার। একটু খাড়ান ফারাজ ভাই। ওকে। এটা তো একটা প্রাতঃস্মরণীয় বাণীতে পরিণত হইছে। মনে করেন এটা তো আচ্ছা ফারাজ ভাই, এই যে মনে করেন আর্গুমেন্ট কি নোবেল পুরস্কার দেওয়ার কোনো একটা স্কোপ তৈরি করা যায়? আপনি একটু দেখেন না ভাই ফারাজ ভাই। I think Nobel is not good enough. এটাকে যেটা করা যেতে পারে, কদবেল, একটা কদবেল দিবেন। নতুন একটা ইয়ার মানে নতুন একটা নাম করা যেতে পারে। চুনাহাগা কোন একটা একটা চুনাহাগা বেল বা চুন- আহ, চুনামেল। চুনাহাগা ট্রফি কোন একটা এরকম কিছু একটা দেওয়া যেতে পারে। ভাই এটা না, আসলে ভাই এটা এই লজিক দেখলে না মানুষ কোমায় চলে যাবে ভাই। একদম কোমায় চলে যাবে এবং বাকি জীবন কোমাতে কাটাতে হবে। মানে মনে করেন একজন ফিলোসোফারকে আমি বসায় দিলাম। মনে করেন বার্ট্রান্ড রাসেলকে যদি আমি এই আর্গুমেন্ট দিতাম, সে মনে করেন কোমায় চলে যেত এবং জীবনে আর উঠতো না। অসুস্থ হয়ে যেত ভাই। অবস্থা। বার্টন রাসেল তো এমনি ভাই বুড়া মানুষ, অ্যাজ আই রিমেম্বার হিম। সে তো মানে একদম পুরো প্রেশার উঠে যেত ভাই। হ্যাঁ, বার্ট্রান্ড রাসেল অনেক আগে মারা গেছেন না? আমি মানে আপনি বোধহয় ইসের কথা বলছেন। এই বার্টন রাসেল, হ্যাঁ হ্যাঁ, মারা গেছে ভাই। ওয়াই এম নট আ ক্রিশ্চিয়ান যে লিখছে আর হ্যাঁ, কি। হ্যাঁ, 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 হ্যাঁ। বলেন। আচ্ছা ভাইয়া, আরেকটা ভাই জিনিস ভাইয়া, আমাকে মানে একজন আমি একটা লিঙ্ক দিল। লিঙ্ক দিল আপনার আপনার নামে কোনো একটা চ্যানেল, হয়তো বা আপনারই চ্যানেল, হ্যাঁ আপনারই চ্যানেল, একটা ভিডিও আপলোড করা। এর মধ্যে একটা ছেলে নাকের মধ্যে আঙুল দিয়ে আছে, বাট এই নাকের মধ্যে আঙুল দেওয়ার কারণটা কি? আমি কেমনে বলবো? আমি কেমনে বলবো ভাই? এটা আমাকে জিজ্ঞেস করেন কেন? যে নাকে আঙুল দিচ্ছে, মনে করেন একবার নাকে, একবার অন্য কোনো হেরা গুহায় সে যে দিচ্ছে, সেটা সে বলতে পারবে। হইতে পারে গভীর ইমান ওই জায়গায় লুকায় আছে, খোঁজায় খোঁজায় বের করতেছে এটার মধ্যে থেকে। আচ্ছা ভাইয়া, আরেকটা আমি কিন্তু মানে আমি আসিফ ভাই, একটা কোয়েশ্চেন আমি তৈরি আমি এই করতাম। জিনিসটা না মানতে পারি না, আমার কাছে এত ডিসগাস্টিং লাগে ভাই। আমাদের কাছে কেউ এসে যদি বলে ভাই আমি চ্যালেঞ্জ করি, আমি আপনার সাথে ডিবেট করতে চাই, সে আমাকে লোকজন লাটাই বাদা বলে ঠিক আছে ভাই, আপনি যদি ডিবেট করতে চান ডিবেট করবো। আমি এতদিন ধরে প্রিন্সেসের পিছে ঘুরতেছি, প্রিন্সেস লেটস ডিবেট 2-3 বছর ঘোরানোর পর না 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 এটা আমি এটা ডিবেট করতে পারবো না, আমি এটা আলেমরা না বলেছে। প্রথমে এগ্রি করার পরে আসিফ ভাই পরে মনে পড়ছে আলেমরা না করেছে এটা, আমার শিশুদের নবী না করছে এটা। ওয়ার ইজ মাই ডিবেট? সবার আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে, আমার আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না ভাই। প্রিন্সেস কে পাচ্ছি না, এটা কোনো কথা? আপনি এভাবে গণিমতের মাল বানাইবেন, এটা কি ওরা হতে দিবে নাকি? মুসলমানরা অন্যদেরকে করতে পারবে, কিন্তু অন্যরা তো মুসলমানদেরকে করতে পারবে না। ফারাজ কিন্তু ভাই, আই আমি ওয়ান্ট প্রিন্সেস আসিফ ভাই, আমার এই আমার এই খাইজটা যে করে পূরণ হবে। আচ্ছা ফারাজ ভাই, আমি ভিডিওটা একটু ছাড়তে চাই। এখানে দেখেন মানে কনফিডেন্স লেভেলটাও দেখেন এবং ইয়াটাও দেখেন। দেখেন কি অবস্থা একটা। আমি এই টপিকে, আমি এই যে এক্সিস্টেন্স অফ গড নিয়ে, নাস্তিকদের থেকে 10 জন থাকবে আর আমি একা থাকবো, 10 মিনিট সময় নেবো, 10 মিনিটে ওদেরকে হারাবো, চ্যালেঞ্জ করে বলতেছি। আমি এই টপিকে, আমি এই যে এক্সিস্টেন্স অফ গড নিয়ে, নাস্তিকদের থেকে 10 জন থাকবে আর আমি একা থাকবো, 10 মিনিট সময় নেবো, 10 মিনিটে ওদেরকে হারাবো, চ্যালেঞ্জ করে বলতেছি। ভাই সান্ডার তেল বিক্রিকারী তো ভাই ভালোই, আহ, অনেকদিন ধরে অনেকদিন ধরে ভাই সান্ডার তেল বিক্রিকারীদের কথা শুনি না। পুরাই তো ভাই সান্ডার তেল বিক্রি করে আছে। ফারাজ ভাই, আমি কিন্তু রাজি হয়েছি, 10 মিনিট তার সময় দেওয়া হবে। আমি কিন্তু রাজি হয়েছি আমার লাইভে, যদিও এটা হবে তার 14 গোষ্ঠীর ভাগ্য, কিন্তু তারপরেও আমি বিনোদনের জন্য, পাবলিক বিনোদনের জন্য আমি 10 মিনিট ছেড়ে দিতে রাজি হয়েছি। ফারাজ ভাই, আমরা তো দিব নাকি? কি বলেন, আমরা তো দিতে রাজি নাকি? 10 মিনিট, 10 মিনিটের শিওর আছে ভাই। সে যদি 10 মিনিটের মধ্যে প্রমাণ করতে পারে, ওই যে আমরা তো ভাই আমাদের এর আগে থেকে এক্সপিরিয়েন্স আছে 5 মিনিটের নাস্তিকতার কবর রচনা,
5 মিনিট থেকে তাদের লংজিভিটি বাড়ছে একটু 10 মিনিট, ঠিক আছে? 5 মিনিট হয়েছে, 10 মিনিট হোক, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যান 12 মিনিটই দিলাম। যান 12 মিনিটের ভিতরে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে দিয়েন যান। আমাদের লাইভে আমরা এই যে আজকের লাইভে আমরা এই সুযোগ দিচ্ছি। এই চুনাহাগা মুমিন চলে আসতে পারে। চলে আসলে আমি তাকে 12 মিনিট একটানা কথা বলতে দিব। আমরা সবাই ব্যাক স্টেজে চলে যাব এবং তার কোনো ডিস্টার্ব করা হবে না। 12 মিনিট সে কথা বলবে। মোহন ভাই বলেন আপনি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমি একটা জাস্ট কোয়েশ্চেন করি, মানে আলটিমেটলি ভাইয়া আপনার কাছে কি মনে হয় যে ধর্মহীন সোসাইটি উড ফাংশন বেটার দেন যে কোনো ধার্মিক সোসাইটি? মানে ধর্মহীনতাটাই কি আমাদের টলারেন্স যুক্তি বা পৃথিবীকে ভালোর দিকে যুক্তিবাদী নিয়ে যাবে? যুক্তিবাদী যুক্তিবাদী সমাজ সবসময় বেটার ফাংশন করবে এটা বলে আমি মনে করি। যুক্তি সবসময় বেটার ফাংশন করে। এটা সবসময় যুক্তি শুধুমাত্র ফাংশন করে, আর কোনো কিছু ফাংশন করে না। মাত্র যুক্তি এবং প্রমাণ, সারা পৃথিবীতে যুক্তি এবং প্রমাণের মাধ্যমে আমরা যে সিদ্ধান্তটা নেই সেটাই ফাংশন করে। ধর্মীয় কিন্তু ভাইয়া অন্ধবিশ্বাস এটা কি কখনো কোনোভাবেই আদৌ ফাংশন করবে সম্ভব? না। মানে মানুষের পক্ষে কোনো ধরনের বিশ্বাস না রেখে, একটা সমাজের ভিতরে কোনো ধরনের বিশ্বাস না রেখে কি মানে মানব জাতি কি কেপেবল? মানে ডু ইউ থিংক? য যদি সম্ভব না হয় তাহলে যেটা করতে হবে যে সেটাকে যতটা সম্ভব কমায় আনার চেষ্টা করা। সেই অন্ধবিশ্বাসের যে প্রবণতা মানুষের ভিতরে আছে, সেই আচ্ছা প্রবণতাটাকে যতটা আসিফ সম্ভব ভাই, কমায় আনা। আহ, ধরেন আমরা এটা সম্পর্কে কিছু করলাম, কিছু সোশ্যাল সায়েন্টিস্ট যারা যারা আছেন তারা এটা নিয়ে গবেষণা করলেন এবং তারা বের করলেন এটা, মানে এই জিনিসটা আমাদের কাছে ধরেন একটা অবজেক্টিভ প্রমাণ হইলো যে মানুষ যখন অন্ধবিশ্বাস করবে তখনই হচ্ছে তাদের লাইফটা হচ্ছে প্রসপারাস হবে, ওই সমাজটা বেটার চলবে। ধরেন আমাদের কাছে এই ডাটাটা আসলো, দেন ভাই আপনার লজিক্যাল কনক্লুশন কি? এখান থেকে আমরা কোন লজিক্যাল কনক্লুশন পৌঁছাতে পারি আসিফ ভাই? এখানে আমরা তো লজিক সেখানে ব্যবহার করতে পারব না ফারাজ ভাই। কারণ যুক্তিহীন সমাজই তো যুক্তিহীন অন্ধবিশ্বাসী সমাজই তো বেটার ফাংশন করবে। সেখানে তো আমরা যুক্তি ব্যবহার করতে পারব না ফারাজ ভাই। ওয়েল, সব ক্ষেত্রে না, ধরেন সার্টেন কিছু যদি মানুষের থাকে, সার্টেন কিছু যদি ব্লাইন্ড ফেইথ বা আপনার অন্ধ ধারণা যদি মানুষের কাছে থাকে, ফর এক্সাম্পল এই কাজটা ভালো কেন, এটা থেকে মোর অ্যাপ্রোপ্রিয়েটলি মানে জিনিসটা যদি এরকম থাকে যে এই কাজটা তোমাকে করতে হবে, ভালো কেন খারাপ করে দেওয়ার দরকার নেই, এই কাজটা তোমার করতে হবে, আম, আম, এরকম যদি সার্টেন কিছু রুলস থাকে, যেই রুলস ফলো করলে আমরা দেখতেছি যে মানুষ নৈতিক মানে যৌক্তিকভাবে এটা চিন্তা করে যে এটা কেন ভালো, এটা কেন খারাপ, তারপর আমি এটা কেন মানবো, এটা কেন মানবো না, ওইটা যদি আমরা অ্যাসাইড রেখে শুধুমাত্র দেখি যে এইটাতেই বেটার কাজ করতেছে, যে আম, এই জিনিসটা তোমাকে করতে হবে, এই জিনিসটা তুমি করতে পারবে না, এরকম রুলস থাকলে মানুষ বেটার ফাংশন করতেছে, তাদের লাইফটা প্রসপারাস হচ্ছে, দেন লজিক্যাল কনক্লুশন কি? তাহলে তো ভাই এটা একটা শৃঙ্খলিত জীবন হবে। এটা একটা পরাধীন জীবন হবে। যেই মানে সমাজে কোন নতুন চিন্তার উদ্ভব ঘটবে না। সেই সমাজটা একটা স্থবির সমাজ হবে। ওইটাই যদি কিন্তু প্রসপারাস হয় আসিফ আসিফ ভাইয়া, ভাই, এটা কিভাবে একটা প্রসপারাস কথা হলো যে সমাজ হতে পারে? এটা কিভাবে ধরেন আমি প্রসপারাস? একটা হাইপোথেটিক্যাল সেন্সে আমি আপনাকে বলতেছি, ধরেন আমাদের কাছে সামহাও ডেটা আসলো যে এইভাবেই লাইফটা প্রসপারাস হয়, আপনি মানে এই পজিশনটা ধরে নেন, ধরে নিয়ে দেন কোন কনক্লুশন আমাদের আসা উচিত? এইটা ভাই মানে যৌক্তিকভাবে সম্ভবই না। কারণ হচ্ছে আমি যদি একটা জিনিসের কারণটা সম্পর্কে না জেনে আমি যদি ওই জিনিসটা শুধুমাত্র আমার আমার মানতে বাধ্য হইতে হয়। আমি যদি সেটা কেন নৈতিক, কেন অনৈতিক সেই জিনিসটা আমার চিন্তা করার কোনো স্কোপ না থাকে, তাহলে সেই সমাজ কোনো অবস্থায় সেটা হবে একটা ডিক্টেটরশিপ, সেটা হবে একটা মানে উত্তর কোরিয়ার মতো এমন একটা সমাজ, যে সমাজ কখনো অগ্রগতি করতে পারে না। এটা মানব সভ্যতার ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটা সম্ভবই না। এটা একটা ইম্পসিবল একটা ব্যাপার। বরঞ্চ আমি আপনাকে সেই ডাটা দেখাতে পারবো, যেই সমস্ত সমাজে মুক্ত চিন্তাকে আ মানে চ্যালেঞ্জ করাকে, কোন একটা প্রতিষ্ঠিত মতকে চ্যালেঞ্জ করাকে অ্যাপ্রিশিয়েট করা হয়েছে, সেই সমস্ত সমাজ সবচাইতে বেশি প্রোগ্রেস করছে। আমি আপনাকে এরকমের অসংখ্য উদাহরণ দেখাতে পারবো। আমি এই চ্যালেঞ্জও ঠিক আছে আসিফ করে ভাই, দিব। ঠিক আছে আসিফ ভাই, বাট আমি মনে করি ধরেন ইন দ্যাট হাইপোথেটিক্যাল সেন্স যে ধরেন আমাদের কিছু সার্টেন ব্লাইন্ড ফেইথ থাকলেই, যে ধরেন এই জিনিসটা আমাদের কেন করা উচিত না করা উচিত এটা না ভেবে এটাই করা উচিত, এটা করলে আমাদের সমাজ প্রসপারাস হবে, এরকম যদি এরকম ভাবে যদি এরকম ভিত্তির উপর যদি আমরা বুঝতে পারি যে সমাজ প্রসপার এইভাবেই হবে, দেন আমার মনে হয় ওইখানে লজিক্যাল কনক্লুশন হবে যে আমরা বেটার কিছু অন্ধবিশ্বাস বানাই, যেখানে হচ্ছে যেখানে যেখানে মানে অন্ধবিশ্বাসের নামে অ্যাট্রোসিটি থাকবে না, যেখানে হচ্ছে ফর এক্সাম্পল পেডোফিলিয়া থাকবে না, ফর এক্সাম্পল আপনার এই যে দাসী সেক্স মাসি সেক্স যেগুলো অ্যাবসলুটলি রং,
অ্যাবসলিউটলি আমরা যুক্তিতে দেখাতে পারি অ্যাবসলিউটলি রং যেগুলো, সেগুলো থাকবে না। বাট যৌক্তিকভাবে ভালো, বাট ওটা তোমাকে কেন মানতে হবে? বিকজ তোমাকে মানতে হবে, এটা পিছনে যুক্তি নেই, তুমি মানবা, জাস্ট আই মানবা। মিন ফারাজ ভাই, ওরকম মানুষজন কিন্তু ওরকম রিসর্ট করে, মানে দে ডু একটা রিসর্ট একটা টু second, ফেইথ একটা বিকজ হ্যাঁ একটা sure. একটা second। তো এই আমি মনে করি ওইখানে ওই পজিশনে যদি আমাদের কাছে ওইরকম ডাটাও আসে যে অন্ধবিশ্বাসী মানুষকে প্রস্পার করে, দেন আমাদের লজিক্যাল কনক্লুশন হওয়া উচিত যে বেটার অন্ধবিশ্বাস বানানো। এরকম কোন অন্ধবিশ্বাস বানানো যেটার মধ্যে এত বাজে বাজে অ্যাট্রোসিটি আছে, ইন দ্যাট হাইপোথেটিক্যাল সেন্স। আসিফ ভাই কিন্তু কতটুকু? ফারাজ ভাই, এই ধরনের চেষ্টা কিন্তু অলরেডি হয়েছে সোভিয়েত ইউনিয়নে, এই ধরনের মানে চেষ্টা হয়েছে যে বেটার অন্ধবিশ্বাস বানানো, এবং তারা বেশ কিছু বিজ্ঞানীদেরকে রিক্রুট করছিল, যারা হচ্ছে নানা ধরনের, মানে তখন এই যে এই অন্ধবিশ্বাসগুলো বিজ্ঞানীদেরকে দিয়ে বলানো হইতো, সোভিয়েত ইউনিয়নে যে কাজটা করা হইতো সরকারি অর্থায়নে বিজ্ঞানীদেরকে দিয়ে তাদের মানে তাদের রাজনৈতিক মতাদর্শটা প্রচার করা হইতো, এই কারণে যে এই বিজ্ঞানীদের মুখ থেকে এটা বের হইলে তখন জনগণ, সোভিয়েত ইউনিয়নের জনগণ সেটাকে সত্য হিসেবে গ্রহণ করবে এবং সেটাকে অন্ধবিশ্বাস করবে। এই চেষ্টা হয়েছিল এবং সেটাও মানে মানে ইয়া করতে পারেনি, সাকসেসফুল হয় নাই। একটা সময় দেখা গেছে পাবলিক বুঝা ফেলছে, হ্যাঁ, যে এইখানে আসলে কি বোঝা, কি ঘটনাটা কি ঘটতেছে পাবলিক বুঝা ফেলছে। কারণ আপনি এই রকমের তো একটা, এইটা তো একটা অ্যানিমাল ফার্ম হয়ে যাবে ভাই, তাহলে তো একটা পুরা অ্যানিমাল ফার্ম হয়ে যাবে। তাহলে এটা আমি যদি এটা চিন্তা করতে না পারি, একটা মানুষের যদি সেই চিন্তা করার ইয়াটাই না থাকে, তাহলে তো আমার যদি শুধু মানতে বাধ্য হইতে হয়, সেটা তো সেই সমাজই কখনো সার্ভাইভ করতে পারবে না, বেশি দিন টিকতেই পারবে না। মোহন ভাই আপনি কি মনে করেন না যে সেই সমাজ তো টিকতেই পারবে না ভাই? ভাই আমি এখানে দুইটা কোয়েশ্চেন করি। এক নাম্বার হলো, শুধুমাত্র যুক্তি দিয়ে যে আমরা ইউনিভার্সের সবকিছু বুঝতে পারবো, এইটাও কি এক ধরনের বিশ্বাস না? মানে মানুষের যুক্তি এবং ইন্টেলেক্ট দিয়ে যে পুরো ইউনিভার্সের সবকিছুই আমরা বুঝতে পারবো এবং সবকিছুর উত্তর পাবো, এইটাও কি একটা মানুষের বিশ্বাস যেটা বলে বুঝতে বলা পারবো না যায় না? সেটা তো বুঝতেই পারবো না, যেটা বুঝতে পারবো না সেটা তো যুক্তি বলো না, ওটাতে তুমি কোনো লজিক্যাল কনক্লুশন ধরে নাও। যেটা বুঝতে পারবো না সেটা তো বুঝতেই পারবো না। যেটা বুঝতে পারবো না সেটা সম্পর্কে আমার একমাত্র কনক্লুশন এটাই হইতে পারে যে আমি সেটা আমি ভাই এটা জানি না, বুঝতে পারতেছি না ভাই আমি এটা। এখন যদি কেউ বলে যে, কেউ যদি আমাকে বলে যে এইটার অর্থ তাইলে এইটা, তুমি যেহেতু বুঝতে পারতেছ না এটার অর্থ তাইলে এইটা, তাহলে তো তাহলে তো তার সেটার সপক্ষে প্রমাণ দেখাতে হবে, যুক্তি বা প্রমাণ দেখাতে হবে। আর আমার কাছে আমি যে সমস্ত কিছু বুঝে ফেলবো যুক্তি দিয়ে, সেটা তো আমরা কখনো দাবি করি নাই যে আমরা সমস্ত কিছু বুঝে ফেলতেছি যুক্তি দিয়ে। কিন্তু যুক্তি হচ্ছে সেই শ্রেষ্ঠ টুল যেইটা দিয়ে, এবং একমাত্র টুল যেটা দিয়ে আমি বোঝার চেষ্টাটা করতে পারি। যদি যুক্তি দিয়ে আমি বুঝতে না পারি, তাহলে তো আর কোনো টুল আমাদের কাছে নাই। এটার বিকল্প তো অন্ধবিশ্বাস তো হইতেই পারে না। আর কোনো বিকল্পই নেই। যদি আমি কোনো একটা আচ্ছা, কিছু বুঝতে না পারি যুক্তি দিয়ে, তখন আমাদের একমাত্র যৌক্তিক অবস্থানটা এটাই হইতে হবে যে, ভাই এটা আমি বুঝতে পারি নাই। অনেক চেষ্টা করছি যুক্তি দিয়ে কিন্তু পারি নাই ভাই। পারি নাই। পারি মানে নাই এখানে এইটুকুই হচ্ছে ব্যর্থতা স্বীকার করতে হবে নাকি? ব্যর্থতা স্বীকার, হ্যাঁ, বলতে হবে। পরিষ্কারভাবে বলতে হবে, পারি নাই ভাই। এটা হয় নাই ভাই। কিন্তু এই আর কোন আচ্ছা কনক্লুশন এ আসিফ ভাই, যাওয়াই সম্ভব না। আপনি যদি যুক্তি দিয়ে বুঝতে পারেন তাহলে আমার এটা একটু যুক্তি দিয়ে বুঝান ভাই। আচ্ছা, এটা আমি দেখি নাই আমি। ঢাকা ট্রিবিউনে আসছে। আহারে! ভাই, ডান কাতের অবশ্যই। ফেরেশতা, বাম কাতের ফেরেশতা আর হচ্ছে গিয়ে শয়তান, তিনজনই বলবে যে হালায় কামটা করলো কি। আমি শুনাই। আচ্ছা আসিফ ভাই, আরেকটা জিনিস হলো, আপনি যে বললেন যে মানে সোসাইটিতে যেগুলা ফ্রি থট এনকারেজ করে বা মানে ক্রিটিসাইজ করতে অ্যালাউ করে, এরকম কোন সভ্যতা কি হিস্ট্রিতে আছে যারা আসিফ ভাই অনেক লং টাইম এখন সার্ভাইভ পারলে করছে? যুক্তি দেন। আসিফ ভাই যে কমেন্টটা দেখেন, কমেন্টটা দেখে পারলে এটা যুক্তি দেন। না। দিতে পারছি না। আ মাহমুদ ভাই, আমাদের যে ফিলোসফির যে হ্যাঁ। ফাউন্ডেশন যেখান থেকে তৈরি হইছে, মানে সক্রেটিসের সময়ে, আ এই সমাজটা ছিল একটা মুক্ত সমাজ যেখানে প্রশ্ন করা যাইতো। যদিও সক্রেটিসকে মরতে হইছে, পরে গিয়ে মরতে হইছে। সেইটাও যে একেবারে পারফেক্ট ইয়া ছিল তা না, সেখানেও সমস্যা ছিল। কিন্তু এরপরে যে সমাজটা, প্রাচীন গ্রিসের যে সমাজটা আমরা দেখি, সেই সমাজটা ছিল প্রশ্নের মাধ্যমে আ সত্যকে জানার, যুক্তি দিয়ে সত্যকে বোঝার, কোনটা সত্য, কোনটার পক্ষে যুক্তি আছে, সেই জিনিসগুলা বোঝার যে পদ্ধতিটা শুরু হয়েছিল, সে আমাদের জ্ঞান বিজ্ঞানের ফাউন্ডেশন হচ্ছে সেখান থেকে শুরু হইছে। যদিও এটা একদম ঢালাওভাবে বলা ঠিক না যে আমাদের জ্ঞান বিজ্ঞান মানে শুরু হইছে। সিভিলাইজেশন লেভেলে তো ভাইয়া আমার মনে হয় না ছিল, মানে অ্যাজ আ এন্টায়ার সিভিলাইজেশন তারা খুবই যুক্তিবাদী ছিল, এরকম কোন হিস্ট্রিতে তো আমার মনে হয় না নজির আছে, বাট আই মাইট বি রং ভাই, আপনি বলতে কিন্তু পারেন আপনি আর যদি কি। এর পরের স্টেপ গুলা ফলো করেন, প্লেটো, মানে সক্রেটিসের শিষ্য প্লেটোর শিষ্য অ্যারিস্টটল, এরা কিন্তু পুরা পৃথিবীর চেহারাটা পরিবর্তন করে দিচ্ছে। জ্ঞান বিজ্ঞানের মানে সমস্ত কিছু কিন্তু ওই অ্যারিস্টটলের ফিলোসফি থেকে, মানে বর্তমান যে জ্ঞান বিজ্ঞানের যতগুলা শাখা, যত কিছু, যত পড়ালেখা আমরা করি, সে সমস্ত কিছু কিন্তু অ্যারিস্টটলের ফিলোসফি থেকে ইন্সপায়ার্ড। এবং অ্যারিস্টটল
সারা পৃথিবীতে যেই পরিমাণ দাপায়া বেড়াইছে, সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানে যেই পরিমাণ দাপায়া বেড়াইছে, এখন পর্যন্ত অ্যারিস্টটলের সমপর্যায়ের কোন ফিলোসোফার তো বা একজন একজন শিক্ষাবিদ, একজন কোন জায়গায় অ্যারিস্টটলের প্রভাব নাই? আপনি যদি শিক্ষা কাঠামো চিন্তা করেন, কিভাবে মানে মানুষকে পড়াইতে হবে, ফিলোসফি চিন্তা করেন, পদার্থবিজ্ঞান চিন্তা করেন, সমস্ত কাঠামোতে তো অ্যারিস্টটলের ছাপ এখন পর্যন্ত আমাদের সমস্ত শিক্ষা কাঠামোতে অ্যারিস্টটলের ছাপ রয়ে গেছে। আপনি ট্রু, তো ট্রু। আপনি তো এই জিনিসটার সূচনা তো হইছে সক্রেটিস থেকে। সক্রেটিস যদিও তার জীবনে খুব বেশি কিছু করে যেতে পারে নাই। তার থেকে অনেক বেটার কাজ হুম, করছে এবং আমাদের যে রাষ্ট্র কাঠামো, পলিটিক্যাল সিস্টেম, প্লেটোর যে রিপাবলিক বইটা, প্লেটোর রিপাবলিক বইটার রাইট। মানে গুরুত্ব এত বেশি, আমাদের পুরা পলিটিক্যাল সিস্টেম, আমাদের রাষ্ট্র কাঠামো গড়ে উঠছে সেটার উপরে ভিত্তি করে। অনেকখানি ভিত্তি করে। মানে যদিও প্রিন্সিপালস গুলা দিয়ে গিয়েছে আরকি আমাদেরকে। মূল প্রিন্সিপাল গুলা ফিলোসফি কিভাবে সমাজে কাজ করবে, ফিলোসফি কিভাবে বিজ্ঞানের জগতে কাজ করবে, এই জিনিসগুলোর মূল সূত্রগুলো আমরা ওই জায়গা থেকে পেয়েছি এবং এরপর থেকে সেই জিনিসগুলো দিনে দিনে ডেভেলপ করছে। এখন এই ওই সোসাইটিটার কথা যদি আপনি চিন্তা করেন, ওই সোসাইটিটা ধীরে ধীরে মুক্ত হয়েছে, ধীরে ধীরে ধর্মীয় সংস্কার, সক্রেটিসকেও এই ধর্মান্ধদের হাতে মরতে হয়েছে, তাকে বিষ খায় মরতে হয়েছে, কিন্তু তারপরেও আমরা সেইখানে একটা ফিলোসফির একটা দেখতে পাই, মানে তীর্থভূমি আমরা দেখতে পাই যে সেখানে ফিলোসফির সূচনাটা হয়েছিল। পৃথিবীর যে সমস্ত জায়গাতে এই ধরনের মুক্ত চিন্তার বিকাশ ঘটছে, আপনি দেখবেন যে সভ্যতা হিসেবে বর্তমান সময়ে ইউরোপিয়ান সোসাইটি কিন্তু পুরোপুরি এই গ্রিক ফিলোসফির উপরে মানে প্রায় মানে শতভাগই নির্ভরশীল। মানে বেসড ইউরোপিয়ান অন, পুরা রাইট, বেসড অন। হ্যাঁ। হচ্ছে গ্রিক ফিলোসফির উপরে। এবং আপনি যদি ইন্ডিয়ান ফিলোসফির কথা ধরেন, ইন্ডিয়ান ফিলোসফিও কিন্তু অনেকখানি বেসড অন গৌতম বুদ্ধের ফিলোসফির উপরে। আপনি যদি এখনো এই যে মানে ইদানিং কালেও যে মহাত্মা গান্ধী যে অহিংস আন্দোলন করছে, সেটাও কিন্তু গৌতম বুদ্ধের যে অহিংস নীতি সেটার উপর ভিত্তি করে। বা এখন পর্যন্ত আপনি দেখবেন যে ভারতীয় সংবিধানে যে সমস্ত ইয়াগুলা দেয়া আছে যে জাতপাত প্রথার বিরুদ্ধে, সেগুলোও গৌতম বুদ্ধের আ ফিলোসফির কিছু এদিক-সেদিক। এখন আপনি যদি এই রকমের একটা সোসাইটি চিন্তা করেন যে এই সোসাইটিটা হবে প্রগতিশীল এবং মানবিক, তাহলে তো আপনার সেইখানেই যাইতে হবে। মুক্ত চিন্তার বিকাশের সাথে তো এটা সরাসরি সম্পর্কিত। রাইট, কিন্তু ভাইয়া মানে যখন এইথিজমকে আমরা মানে সেন্ট্রালাইজ করি বা বিশ্বাসহীনতা বা ফেইথ বেসড আমরা যদি না থাকি, তাহলে তো এখানে অনেক এক্সাম্পল আছে, যেমন হিটলার, সে তো মানে একটা নিহিলিস্টিক ওয়ার্ল্ড ভিউ হোল্ড করতো, ঠিক না? সে তো না, না, লাখ লাখ না, না, মানুষ হত্যা করছে। না, না, এটা এগুলা ভুল কথা ভাই। এগুলা ভুল কথা ভাই। যা আমি জার্মানিতে থাকি, যা আমি মাইন ক্যাম্প পড়ছি এবং জার্মানির যে আ নাৎসি বাহিনীর যে আচ্ছা নাৎসি বাহিনীর ইয়াটাই আমি দেখাই আপনাকে। নাৎসি বাহিনীর যে বেলটা ছিল, বেলটার উপরে কি লেখা থাকতো আপনি জানেন ভাই? না, আই এম নট রিয়েলি সিউর, বাট আমি একটা ভিডিওতে ভাইয়া দেখছিলাম। দ্যাটস এগুলা নট। এগুলা হ্যাঁ, এগুলা হ্যাঁ। ভুলভাল কথা বলে। এগুলো মিথ্যা কথা বলে। আমি একটু দেখাচ্ছি দেখেন তো। আ জার্মান ভাষা ভাইয়া জার্মান সোভিয়েত ভাষা। ইউনিয়নেও তো মানে এথিস্ট বেসড রিপাবলিক তারা, বা মানে সোভিয়েত ইউনিয়নের আহ, পরে যাচ্ছে। আগে হিটলারটা শেষ করি। আসিফ ভাই, আপনি কি হ্যাঁ। জানেন না যে হিটলারের ফেভারিট ধর্ম কি ছিল? ইসলাম ছিল, মোহাম্মদ ছিল হিটলারের অন্যতম ফেভারিট পারসন। মামুন ভাই আমরা সেগুলো আস্তে, আস্তে আসতেছি। আপনি একটু দেখেন। তারপরে দেখার পর এই যে এই টাইপের কথা যে হিটলার ছিল নাস্তিক, হিটলার ছিল নিহিলিস্ট। এগুলা ভাই একদম এই যে প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের মানে চুনাহাগা লেভেলের একদম মানে বক্তব্য। এগুলা মানে এগুলা হাসাহাসি শুরু করতে হয় এগুলা শুনলে। দেখেন 'মাইন কাম্ফ' বই থেকে দেখাচ্ছি আমরা। ইংরেজি অনুবাদটা দেখেন। আ এটা পাবেন আপনি 'মাইন কাম্ফ' বইতে ট্রান্সলেটেড ইনটু ইংলিশ বাই জেমস মারফি, পেজ নাম্বার 59, এখানে যে জিনিসটা বলা আছে। দেখেন, "And so I believe today that my conduct is in accordance with the will according to the will of the of the Almighty Almighty Creator." Creator. In হ্যাঁ, standing ground against the Jew, I am defending the hard work of the Lord. হ্যান্ডিওয়ার্ক, Uh, হ্যান্ডিওয়ার্ক, or হ্যান্ডিওয়ার্ক handiwork, অফ sorry. আচ্ছা, Right. কিন্তু এরপর আমি He আসিফ was a ভাই, Christian. Yeah. এই লেখাটাকে কি আস্থা রাখা যায়? কারণ আপনি একটু খেয়াল করেন, এটার পেজ নাম্বারটাই হচ্ছে গিয়ে 69। এই পেজে কি কোনো ভরসা রাখা যায়? 59 বাই 59 পেজ ও নাম্বার 59। সরি, 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 আমার ডার্টি মাইন্ড ওদিকে নিয়ে গেছে, সরি। আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা, এটার ৩০৭ নম্বর পৃষ্ঠাতে কি লেখা আছে আমরা পড়ি দেখেন। আ যিশু Hmm. ইহুদিদের ব্যাপারে তার মনোভাব গুপ্ত করেননি এবং প্রয়োজনে তিনি তাদের চাপকে প্রভুর জমিন থেকে বিতাড়িত করেছেন। এই মানবতার শত্রুদের, যারা ধর্মকে ব্যবসা ছাড়া অন্য কিছু বিবেচনা করেনি, এর বিনিময়ে খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করে হত্যা করেছিল তারা। আর এখন আমাদের বর্তমানের খ্রিস্টান রাজনৈতিক দলগুলো নিজেদের নিচে নামিয়ে ইহুদিদের কাছ থেকে ভোট ভিক্ষা করেন। আর পরে এই নাস্তিক্যবাদী ইহুদিদের সাথে নিজেদের রাজনীতি মিশিয়ে নেন আর নিজের দেশের সাথে বেইমানি করেন। এটা হচ্ছে হিটলার ইহুদিদের সম্পর্কে বলতেছে। তাদেরকে নাস্তিক্যবাদী আখ্যা দিয়ে তাদেরকে গালিগালাজ করতেছে। মানে অদ্ভুত কথা ভাই, অদ্ভুত কথা এগুলা যে হিটলার এই টাইপের মানে কথা কেমনে মানুষ বলে এটাই না আমি বুঝি না। পৃষ্ঠা নাম্বার ৩৮৩ তে যেটা বলা আছে, যেই প্রভুর মহত্বের ব্যাপারে প্রশ্ন তোলে সে মহান স্রষ্টার বিরুদ্ধে পাপ করে।
আর স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার কারণকে প্রভাবিত করে। এটাও হিটলারের কথা। আরো দেখি আমরা হিটলার আর কি বলছে। একটা পবিত্র দায়িত্ব আছে তাদের নিজের অবস্থা থেকে স্রষ্টার ব্যাপারে কটূক্তি করানো বন্ধ করানোর ব্যবস্থা নেয়ার। দেখেন এই যে আমরা যেটা করতেছি সেই ব্যাপারে সেটার বিরুদ্ধেও হিটলার সোচ্চার ছিল। আমরা স্রষ্টার ব্যাপারে কটূক্তি কেন করছি? তিনিও হ্যাঁ, এই যে হিটলার তো তাহলে ভাই পুরা ক্রুসেডার ছিল। আমি তো এই জিনিসটা জানতামই না ইনফ্যাক্ট। না, সে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে ছিল। এটা সঠিক যে সে যে ক্যাথলিক চার্চের যে মানে কাজকর্ম সেগুলোর বিরোধিতা সে করত। কিন্তু সে একজন মনে প্রাণে খ্রিস্টান ছিল। তবে সে আরেকটা ক্রুসেড কথা তো বলছে হয়েছে হচ্ছে গিয়ে দিনের পথের জঙ্গিদের জন্য, মুমিনদের জন্য হয়েছে ক্রুসেড। মুমিনরা যদি খ্রিস্টান গুলো দখল না করতো, খ্রিস্টান ল্যান্ড গুলো দখল না করতো, তাদের যদি চার্চ ভাঙাভাঙি না করতো, তাদের তীর্থস্থান গুলো দখল না করতো, তাহলে তো ক্রুসেডও শুরু হইতো না। হ্যাঁ, ঠিক আছে আমরা তাহলে সেই জিনিসটা পড়ি। দেখেন তার স্রষ্টার ইচ্ছাকে পূরণ করার আর স্রষ্টার কথার বিকৃতি বন্ধে কাজ করার। কারণ স্রষ্টার ইচ্ছা মানুষকে তার জীবন দেয়, তার ক্ষমতা ও অস্তিত্ব দেয়। যদি কেউ স্রষ্টার কাজে বাধা দেয়, সে স্রষ্টার সৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর স্রষ্টার ঐশ্বরিক ইচ্ছাকে অমান্য করেছে। দেখেন পাতায়, পাতায় তার এই যে স্রষ্টার কথা, ঈশ্বরের কথা এবং বিভিন্ন ভাষণে তার পাতায়, পাতায় আপনি এই জিনিসগুলো পাবেন। আচ্ছা আরেকটা জিনিস দেখেন তো এই যে এইটা হচ্ছে তাদের মানে বেল্ট ছিল। বেল্টের উপরে এই জিনিসটা থাকতো। এটা নাৎসি বাহিনীর বেল্ট। একটা খুবই বিখ্যাত বেল্ট। এই বেল্টটা কি আপনি চিনতে পারছেন? মনে করেন হ্যাঁ, ইয়া হ্যাঁ, সিম্বলটা কি দেখছেন আপনি যে সিগল, হ্যাঁ, সিগলটা, হ্যাঁ, জি, গড জি। উইথ আস। গড মিট উনস এই কথাটার মানে হচ্ছে গড উইথ আস। তাইলে আপনি মানে কিভাবে হিটলার কিভাবে নাস্তিক এটা কেমনে মানুষের মাথার থেকে বাইর হয় এটাই তো আমি বুঝি না ভাই। নাৎসি বাহিনীর ইয়াই ছিল হচ্ছে গডের উপরে ভিত্তি করে গডের উইল তারা ইয়া ভাই করত। এটার মানে তো হচ্ছে গড মিথুনস, মিথুন না কি জানি লেখা, ওটা উপর একটু উঠান তো দেখে ভাই। মিট উনস এই যে মিথুনস, মিথুন গড উইথ আস। গড মিথুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এবার আমরা দেখি যে হিটলারের সবচাইতে সে মানে সেই সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটা সে লিখছে, "দুর্ভাগ্যজনকভাবে আমাদের ভুল ধর্মটি রয়েছে। আমাদের কেন জাপানিদের ধর্মটি নেই? যেই ধর্মে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের নিয়ম আছে। খ্রিস্ট ধর্মের চাইতে মুহাম্মদের ধর্মটাও আমাদের জন্য যথার্থ ছিল। কেন আমাদের এত বিনয়ী ও দুর্বলতার সাথে খ্রিস্টান হতে হবে?" এটা তার বইয়ে লেখা আছে ভাই। হুম, মুহাম্মদের রাইট। ধর্মটাকেও সে পছন্দ করত যে সেটা মানে সে মানবার ক্ষমতা আছে। ফেইথটাকে ফুল ফ্লেজেড ভাবে মিলিটারি ইউজে সে ইউটিলাইজ করতে চাইছিল আরকি। এবং সে বুঝতে পারছে যে মুহাম্মদের ধর্মটা যদি তার থাকতো তাহলে আরো সে ভালোভাবে ব্যবহার করতে পারত। কিন্তু আনফরচুনেটলি দুর্ভাগ্যজনকভাবে তার ভুল ধর্মটি হুম, রয়েছে। এজন্য সে আফসোস করছে। আপনি এখানে দেখেন পড়েন এখানে আমরা সংশয়.com এ দেয়া আছে। আচ্ছা। তাহলে এবং তাহলে এই জিনিসটা আসতেছে কোত্থেকে? আর যেটা আপনি সোভিয়েত ইউনিয়নের ব্যাপারে যেটা বললেন, সোভিয়েত ইউনিয়নের ব্যাপারে যেই জিনিসটা আমরা সবসময় বলি যে, সোভিয়েত ইউনিয়নে অবশ্যই যেই ঘটনাগুলা ঘটছে, যে গণহত্যাগুলা চালানো হয়েছে, স্টেট আ থেকে ফিন্যান্স করে আ স্টেট রিলিজন হিসেবে অ্যাথিজমকে চাপায় দেওয়ার চেষ্টা হইছে। সেইটা হুম, একটা ডিক্টেটরের ইয়া ছিল। অ মানে নিজস্ব চিন্তাভাবনা মতদর্শ ছিল। ছিল। আচ্ছা। মতাদর্শ ছিল। সে এবং মানে এটা অবশ্যই সত্য যে মানে কমিউনিস্ট হইতে গেলে আগে নাস্তিক হইতে হবে। মানে নাস্তিক হওয়া ছাড়া কমিউনিস্ট হওয়া সম্ভব না। এটা আ থিওরিটিক্যালি টেকনিক্যালি কোনভাবেই সম্ভব না। যে একজন মানুষ কমিউনিস্ট হবে কিন্তু নাস্তিক হবে না, আস্তিক থাকবে এটা আসলে সম্ভব না। এই জান কারণে এটা তারা পিনাকিরা বুঝান জান ভাই, পিনাকিরা বুঝান এটা। কিন্তু এই জিনিসটা আ সো সেই সোভিয়েত ইউনিয়নের যে যারা বিশেষ করে স্টালিন যে মানে গণহত্যাকারী স্টালিন যে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছে এবং সে ইম্পোজ করছে মানুষের উপরে অ্যাথিজমটা যে মানুষকে জোরপূর্বক বাধ্য করা এবং যারা তার কথা না শুনছে তাদেরকে সাইবেরিয়াতে পাথর কাটতে সে পাঠায় দিছে। এন্ড এইটা তো ভাই গুলাগে পাঠায় দিয়েছে, রাইট। এটা তো হুম। ভাই একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। অ্যাথিজমের কোন বইতে তো কোন আসমানি অ্যাথিজমের আসমানি কেতাবে তো এটা বলা নাই যে তোমরা জোরপূর্বক কাউকে অ্যাথিজম মানে নাস্তিক হইতে বাধ্য করো। কিন্তু আমরা বলি নাই কখনো। বা নাস্তিকদের যারা আ সবচাইতে গুরুত্বপূর্ণ স্কলার আছে তারাও তো কেউ কখনো বলে নাই যে তোমরা মানে কি ওরা আ লা ইলাহা বলা পর্যন্ত ওদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এই রকমের কথা তো কোন হাদিসেও লেখা নেই ভাই। তাইলে এটা যদি কেউ করে থাকে সেটা ওই যে সোভিয়েত কিন্তু ইউনিয়নের যে এখানে ভাই ব্যাপারটা হলো যে মানে তাদের তো ইনহেরেন্ট কোনো মোরাল অব্লিগেশন, মানে নাস্তিকদের তো কোনো ইনহেরেন্ট মোরাল অব্লিগেশন নাই। অলদো ইটস আ ভেরি উইক শুধুমাত্র মানে শুধুমাত্র শুধুমাত্র নাস্তিকদেরই মোরাল অব্লিগেশন থাকতে পারে। ধার্মিকদের কখনো কোনো আচ্ছা। মোরাল অব্লিগেশন থাকতে পারে না। মোরাল অব্লিগেশন থাকতে পারে না। তাদের অব্লিগেশন থাকতে পারে স্রষ্টার প্রতি। এটা ভাই এই জিনিস তো হুম, অনেকবার আমরা আলোচনা করছি যে ধ ধর্ম আমাদেরকে কোনো মোরালিটির শিক্ষা দেয় না। ধর্ম আমাদেরকে রাইট। একটা অন্ধবিশ্বাস দেয় যেটার সাথে মোরালিটির কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই, মোরালিটি হ্যাঁ। জিনিসটা হচ্ছে কিন্তু ভাইয়া মানে ব্লাইন্ড ফেইথ দিয়ে তো কিছু প্রিন্সিপাল আমি ফিক্স করতে পারতেছি যেখানে এথিজম এ আমার এই স্কোপটা নেই। ঠিক না? সেটা তো অ্যাথিজমের ডিফাইন প্রিন্সিপালটা একটু ডিফাইন করেন। হোয়াট ডু ইউ মিন বাই ধরেন মানে প্রিন্সিপাল? ফর এক্সাম্পল মানে আমি যদি মনে করেন ধরে নেই যে there is no consequences for my actions.
Although it's a very weak logic, I completely understand. But মানে 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 মা মা ওয়েট, 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 ওয়েট। এটা I'm not saying যে ইসলামের যে মানে ওয়েট যে মোহন ভাই, হেল মোহন ভাই, ফায়ার। মোহন ভাই, মোহন ভাই, মোহন ভাই। এটা এইটা করলে এটার একটা কনসিকুয়েন্স আছে। সেইটার উপরে ভিত্তি করে আমি যদি এই কাজটা এখন করব কি করব না, সেটা আমি ডিসিশনটা নেই। তাহলে তো এটা কোনো মোরালিটির কোনো সংজ্ঞার ভিতরেই তো এটা পড়ল না। এটা তো আমি একটা কনসিকুয়েন্স হলো হবে না। দেখে সেটা করতেছি না। সেটা তো আমি তো রাইট। মোরাল শিক্ষাটাই লাভ করলাম না সেখান থেকে। মানে এটা এটা একটা করা কেন ভালো? ট্রানজাকশনাল হয়ে গেল। বাট স্টিল একটা সেফটি নেট কি ভাইয়া করা যায় না? মানে থ্রু সাম সর্ট অফ মডিফাইড ব্লাইন্ড ফেইথ? ইটস জাস্ট আ প্রপোজিশন আরকি। না, আমি এটা বুঝলাম না। তাহলে আপনি আপনার স্ট্যান্ডটাই তো আপনি এখনো করলেন না যে যদি কনসিকুয়েন্স এর উপরে নির্ভর করে আপনার কোনো একটা কাজ ভালো নাকি হুম। মন্দ। এটা যদি এই মানে কনসিকুয়েন্স বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এটার জন্য আপনার কোনো আপনাকে শাস্তি প্রয়োগ করা হবে বা আপনি কোনো লাভবান করা হবে, আপনাকে পুরস্কৃত করা হবে। এই ধরনের কনসিকুয়েন্স এর উপরে যদি আপনার কোনো অ্যাক্ট নির্ভর করে, তাহলে সেটা মোরাল কিভাবে হয়? কাজটা আপনার তো এটা এটা মোরালি এটা কমপ্লিটলি মানে নট রিলেটেড টু মোরালিটি এট অল। এটা একটা ট্রান্সাকশনাল ডিসিশন হবে ইন দিস কেস। বাট আমি যেটা বলতেছি ভাইয়া, মানে এই ফেইথটাকে ইউটিলাইজ করে কি মানে কোনো ভালো পারপাসে ইউজ করা ইম্পসিবল? মানে ইন ইউর তখন ওপিনিয়ন দ্যাটস। যখন আপনি ইউজ করতেছেন, অন্ধবিশ্বাস যখন ইউজ করতেছেন, তখন ভালো-মন্দের হিসাব-নিকাশ তো তখন আর থাকবে না সেখানে। সেটার থাকবে হচ্ছে অন্ধবিশ্বাস। তখন আপনি ভালো-মন্দ যে মানে যাচাই করবেন, যাচাই করতে তো আপনার যুক্তি লাগবে। তখন আপনি যেহেতু এটা অন্ধবিশ্বাসের হুম, ভিতরে হুম। ঢোকার পরে আপনি আবার যুক্তি ব্যবহার করতেছেন, তখন তো জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড ভাইয়া, মানে ক্লারিফাইড জিনিসটা বুঝতে পারলাম। আম ভাইয়া আরেকটা জিনিস আমি একটু জিজ্ঞেস করি। মানে আপনি তো ভাইয়া বিশ্বাস ভিত্তিক জিনিসপত্রকে অনেক সমালোচনা করেন। বাট মানে আপনার লাইফে কি কখনো এরকম সিচুয়েশন আসছে যে ধরেন আপনি জানেন যে দিস ইস নট ট্রু, বাট স্টিল আপনার মানে বিশ্বাস করতে ইচ্ছা হইছে যে না, এটা যদি এরকম হইতো তাহলে হয়তোবা ভালো হইতো। আপনার মনে আমি এই আনসার বিশ্বাসটা দিতে আপনার আসিফ আছে। ভাইয়ের মানে ক্ষেত্রে এটা হয় কি? নাই। হ্যাঁ। না, না। না, না, এই যে মনে করেন ছোটবেলায় যখন মনিকা বেলুচিকে দেখছিলাম তখন এটা ভাবতে ভালোই লাগতো যে সে আমার প্রেমে পড়ছে। এবং পাশের বাসার সখিনা, জরিনা এরকম যে সুন্দরী মেয়েদেরকে দেখতাম, এটা ভাবতে ভালো লাগতো ভাই। এখন এই পাগলের সুখ মনে, ভাই মনে আপনি আপনি যেভাবে মানে ড্রপ খাইলেন, হ্যাঁ, মনিকা বেলুচি থেকে সকিনা জরি নাই ভাই, আপনার স্ট্যান্ডার্ডটা কোথায় ভাই? হ্যাঁ, হোয়াট ইজ ইওর স্ট্যান্ডার্ড? মনিকা বেলুচি থেকে সকিনা জরি নাই, এক হবে ভাই নাই। ওই বয়সে তো পাশের বাসার সখিনারই মনিকা বেলুচি মনে হইতো। কি করব ভাই বলেন? এই তো বয়সটাই এরকম। এখন এইটা ভাইবা যদি আমি পাগলের সুখ মনে, মনে টাকা কি পাতা কুড়াইয়া টাকা গুনে, এটা যদি আমি করতে চাই তাহলে তো করতেই পারি। এটা যে কেউ করতে পারে। কিন্তু এটা তো রাইট। কোনো যৌক্তিক অবস্থান তো এটা না। আমি তো এইটা তো আমি হুম, তখনও বুঝতাম, এখনো বুঝি যে এটা তো কোনো যৌক্তিক অবস্থান না। এটা ভাইবা ভালো লাগে মানুষের। হ্যাঁ, আপনি ভাইবা একটু সুখ পান। ঠিক আছে পাইতে পান। আমিও তো ছোটবেলায় ভাবতাম আমি মানে সুপারম্যান হয়ে গেছি। হ্যাঁ? এবং একটু করতাম আরকি। খেলার সময় এটা ভাবতাম। তো ভাবতে তো ভালোই লাগতো। কিন্তু তাই বলে তো আমি এটাকে সিরিয়াসলি কখনো নেইনি তো। সিরিয়াসলি তো নেয়া যাবে না এই জিনিসগুলাকে। এটাকে ওই যে আচ্ছা। খেলার ভিতরে মানে সীমাবদ্ধ রাখতে হবে বা ওইটুক মনে করেন হুম। মনিকা বেলুচিকে আপনার ভালো লাগে এটা ভাইবা ওইটুক সুখটা নিবেন, নেয়ার পরে আপনি এটা ভুলে যাবেন। বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তো তখন পাগলামি হয়ে যাবে। ভাইয়া মানে ধর্ম তো নানান সময়ে নানান ধর্ম এসে আমাদের সোসাইটিতে কিছুটা হইলেও মানে লস এন্ড রেগুলেশনস ইন্ট্রোডিউস করছে। তো না হিস্টোরিক্যালি স্পিকিং মানে না, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। ধর্ম কখনো এই জিনিসগুলা ধর্মগুলা যেই কাজটা করা দরকার ছিল, সক্রেটিসের যে হুম, আ ছিল মানুষ হুম, পাপ কেন করে? এই বিষয়ে সক্রেটিসের একটা কথা আছে যে মানুষ পাপ করে হচ্ছে জ্ঞানের অভাবের কারণে। ওভাবে। মানুষের যে হুম, হুম। আ মানুষকে যদি এই জিনিসটা যদি আগে থেকেই যদি এই জিনিসটা বোঝানো যাইত যে কেন মানুষের আ এই জিনিসগুলো আরো বেশিভাবে জানা দরকার। এই জিনিসগুলা সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার। জ্ঞান ভিত্তিক একটা সোসাইটি যদি গড়ে উঠতো তাহলে সেই সমাজটা এর থেকে অনেক, অনেক বেটার হইতো। যেই বেটার সমাজটা এখন আমরা দেখতে পাচ্ছি আ ইউরোপের অনেকগুলা দেশে জ্ঞানভিত্তিক সমাজ। আমি এটা মনে করি না যে আ ধর্ম মানুষকে রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যে আনছে। বরঞ্চ ধর্ম মানুষের ভিতরে এক ধরনের কর্তৃত্ব করছে, এক ধরনের ডিক্টেটরশিপ চালাইছে এবং ভয়ভীতি দেখায়, ভয়ভীতি, লোভ লালসা এগুলা দেখায় মানুষের ভিতরে যেই আ ভালো চর্চাগুলা ছিল সেই ভালো চর্চাগুলাকে নষ্ট করছে। আ এইটাকে আমি কোন অবস্থাতেই এই ল অ্যান্ড অর্ডার এগুলা আমি মনে করি না ভাই। এটা মানে নিয়ে দীর্ঘ সমাজের আলোচনা করতে পারি। সংস্কারের ক্ষেত্রে ধর্ম কোনো ধরনেরই আ ভূমিকা রাখে নাই ভাইয়া আপনার মতামতে ঐতিহাসিকভাবে? ধর্ম কখনোই অন্ধবিশ্বাস কখনোই সমাজ সংস্কারের ক্ষেত্রে ভূমিকা রাখছে এই জিনিসটা আমি স্বীকার করব না। আমাকে আপনার দেখাইতে হবে কোন জায়গাটাতে এটা করছে। আমি যেটা মনে করি যে হুম, শুধুমাত্র আ ফিলোসফি বা জ্ঞান এই জ্ঞানই সমাজ সংস্কারে ব ব সবচাইতে বড়, বড় ভূমিকাগুলা রাখছে। যখন আমরা বুঝতে পারছি জিনিসটা সম্পর্কে জিনিসটার কারণ, কার্যকারণ এবং ঐতিহাসিকভাবে কেন এই ঘটনাটা ঘটা উচিত, এই ডিসিশনটাতে কেন আমাদের যাওয়া উচিত,
এই রকমের ডিসিশন যখন আমরা নিয়েছি তখনই শুধুমাত্র সমাজের সংস্কার ঘটেছে। সমাজের সংস্কার কখনো অন্ধবিশ্বাসের মাধ্যমে ঘটা সম্ভব। যদি সেটা সংস্কার কিছু ঘটেও সেটাকে আমি পজিটিভ কোনো সংস্কার ধরতে পারি না। সেটা অন্ধবিশ্বাসের মাধ্যমে ঘটছে। মানে সমাজের রিয়েল কোনো ভ্যালু এড করতেছে না ইন ইউর ওপিনিয়ন, মানে যদিও এটা হয়তো একটা টেম্পোরারি গ্র্যাটিফিকেশন, বাট আপনার মতামতে এটা কোনো রিয়েল ভ্যালু এড করতেছে না আমাদের সমাজে, নাকি ভাই? হ্যাঁ, ওইটা আবার আরেকটা অন্ধবিশ্বাস এসে ওইটাকে আবার সরায় ফেলবে। ওইটা কোনো স্টেবল কোনো আমরা যতক্ষণ পর্যন্ত একটা জিনিস ভালোভাবে যেমন ধরেন আমি যেটা পড়ালেখাই আপনি যদি করেন, একটা জিনিস And যদি আপনি ভালোভাবে as a member of Afsos League, I'm anti সংস্কার। হ্যাঁ, আচ্ছা। ফারাজ ভাই মনে করেন আমি পরীক্ষা দিতে গেছি, হ্যাঁ? আমি একটা জিনিস পিথাগোরাসের উপপাদ্যটা আমি খুব ভালোভাবে বুঝছি। আমি জানি যে পিথাগোরাসের উপপাদ্য কিভাবে কাজ করে। আমি কিন্তু প্রশ্ন পিথাগোরাসের উপপাদ্যের উপরে যেই প্রশ্নই আসুক আমি লেখা কইরা দিতে পারবো। আর যদি আমি পরীক্ষা হলে গিয়া পিথাগোরাসের উপপাদ্য পারি না, পাশের বেঞ্চি থেকে একজন লিখতেছে বা সে কিছু একটা ক্যালকুলেশন করছে, শেষ লাইনটা দেখে আমি লিখে দিলাম। আমি জানি না প্রসিডিউরটা কি ওইটা করার ওই মানে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করার প্রসিডিউরটা কি আমি জানি না। কিন্তু আমি অ্যান্সারটা জানি। ওই অ্যান্সারটা পট করে দেখে মেরে দিলাম। আমার খাতার ভিতরে মেরে দিলাম। এইটাতে আমি হয়তো একটা সাময়িক পাস করে ফেলতে পারবো বা আমাকে হয়তো টিচার বলবে যে, "হ্যাঁ, তোরটা উত্তর মিলছে যা তোরে দিয়ে দিলাম। মানে পাস করায় দিলাম।" এই পাসটা বাট আমি লং করতে পারবো। টার্ম কিন্তু কনসিকুয়েন্সেস ইজ গোনা বি নেগেটিভ। এই পাসটার কোনো মূল্য আমার কাছে নাই। আমার কাছে মূল্য আছে যে আমি যদি ওই জিনিসটা মানে পুরাটা শিখতাম যে ওই প্রসিডিউরটা কি? কেন এই লাইনের পরে এই লাইন আসলো? এই ক্যালকুলেশনের পরে এই ক্যালকুলেশনটা কেন আসলো? ফর এক্সাম্পল আসিফ ভাই, এই জন্য মানে বাঙ্গভূমির আর কি সেকুলারিজমের ইয়েটা জানে না, সেকুলারিজমটা কেন দরকার সমাজে এই জিনিসটা জানে না। হ্যাঁ, এমনকি যদি এরকমও হয় যে আমি পাশের এবং মানে এই জন্যই বাঙ্গভূমিরা একই সাথে বাক স্বাধীনতা এবং ব্লাসফেমি আইন দুইটাই একসাথে চায়, দুইটাই ভাই সিমেন্টারিয়াসলি একই সাথে চাই হয় আমরা। তারা খিলাফত চাবে, ফারাজ ভাই কিন্তু জায়নিস্টরা জায়ন স্টেট চাইলে তখন সমস্যা। ফারাজ ভাই, মামুন ভাই আমি একটা কথা বলি যে মনে করেন পাশের টেবিলে যে বইসা আছে তার খাতার অঙ্কের উত্তর দেইখা আপনি বেশি নাম্বার পাইলেন। কিন্তু পড়ালেখা কইরা আপনি যে আরেকটা পরীক্ষা দিছেন, পড়ালেখা করে দিছেন, বুঝাই দিছেন, ওইটাতে কম নাম্বার পাইলেন। ওইটাতে বেশি নাম্বার আপনি তুলতে পারলেন না। আমার হুম, কাছে যেটা আপনি বুইঝা শুইনা পইড়া দিছেন, কম নাম্বার পাইছেন, সেটার ভ্যালু বেশি। যেটা আপনি আ রাইট। যদিও আ যদিও এটাতে বেশি নাম্বার পাইছেন, ওইটাতে আপনি ফার্স্ট হইছেন। কিন্তু ওইটা আপনি পইড়া দেন, এটা আপনি কিছু বুঝেনই নাই। এখানে খালি উত্তরটা বসায় দিছেন। হুম। এইটাও যদি ওইটা হয় আমার কোনো মানে লং টার্ম ভ্যালু আমার ওইটার নাই ভাইয়া। মানে আমি অল্প আমি এটাই বুঝলেও আমি যদি বুঝা করি ওইটা আমাকে একটা লং টার্মে আমাকে একটা ভ্যালু দিচ্ছে আরকি। হ্যাঁ, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এটার কোনো ভ্যালু নেই হুম, আসলে। এটা একটা ভ্যালুলেস। যদি এটাতে মনে করেন অনেক মানুষের অধিকার সংরক্ষিত হইল, তাতেও এটার কোনো ভ্যালু নেই। কারণ আমি তো বুঝিই নাই বিষয়টা এটা কি। রাইট। কিন্তু ভাইয়া সবাইরে কি হাতে ধইরা, ধইরা বুঝানোটা কি আদৌ সম্ভব? মানে এটা কি হয় সমাজে? না সবাইকে ধরে, ধরে বোঝানোটা তো সম্ভব না। কিন্তু আমরা যেন এই জিনিসটা একটা জ্ঞান হচ্ছে যে মানব জ্ঞান বইলে একটা কথা আছে বা এটাকে মানে একটা কমিউনিটি হোল কমিউনিটিরও আলাদা একটা জ্ঞান আছে। হ্যাঁ? মানে মনে করেন আমার ইন্ডিভিজুয়াল একটা জ্ঞান আছে আবার আমার কমিউনিটির একটা আ সামগ্রিক জ্ঞান আছে। আমার মনে হয় যে এটা আমি যেটা আলোচনাটা করছি সেটা আমার ইন্ডিভিজুয়াল জ্ঞানের আলোচনা করতেছি না। এটা হচ্ছে আমার মানে সমাজের যে জ্ঞান বা সমাজের যে চেতনা সেটার কথা আমি বলতে চাচ্ছি যে সমাজের চেতনাটা ঐদিকে সবসময় থাকতে হবে। বুঝা শুনা ওই মানে ডিসিশন এ যাইতে হবে। কালেক্টিভলি, মানে জিনিসটা হ্যাঁ, কালেক্টিভলি বলতেছেন আরকি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা। ভাইয়া আসলে it's been a very nice conversation. আপনার সাথে প্রগ্রেসিভ কথা বলতে ভালোই লাগে আরকি। মানে সবাই তো আসলে রিলিজিয়ন মানে ধর্ম-টর্ম নিয়ে এই কাটাকাটি আছে নাকি নাই এগুলা নিয়ে পইড়া থাকে। বাট আউট অফ দ্য বক্স এসব কথাবার্তা বলতে আপনার সাথে ভালোই লাগে অ্যাকচুয়ালি আমার। আ আ আ ওই কথাগুলো বলা দরকার ভাই। ওই কথাগুলো বলা দরকার। বারবার আলোচনা করা দরকার। এই কাটাকাটি মারামারি এগুলো আমাদের ইম্পোর্টেন্ট। কারণ হচ্ছে গিয়ে সব ধরনের কথাবার্তাই হোক আমাদের এবং এইজন্য আমি সবসময় বলি যে আপনারাও লাইভ শুরু করেন। আপনারাও আপনাদের মতো করে বলা শুরু করেন। কথাবার্তা বলেন, যুক্তিতর্ক করেন। এই সংস্কৃতিটা যদি আমরা তৈরি করতে পারতাম যে আ একজনের বিরুদ্ধে আরেকজন যুক্তি উপস্থাপন করতেছে তাহলে মনে হয় ভালো হইতো। ঠিক আছে মামুন ভাই তাহলে কি আজকে আপনাকে বিদায় জানাবো? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। আচ্ছা ভাইয়া, একটা ছোট আরেকটা কোয়েশ্চেন করি। আ মানে মোহাম্মদ কি ভাইয়া গ্রুপিস অ্যাকসেপ্ট করতো? মানে গ্রুপিস মানে ওই যে ফ্যান মেয়েরা যদি নিজেকে দিয়ে দিত আউটসাইড হিজ ম্যারেজেস, সে কি হ্যাঁ, এরকম ধরনের অফারস অ্যাকসেপ্ট করতো? মানে গ্রুপি হ্যাঁ, গার্লস? হ্যাঁ, এরকম অ্যাকসেপ্ট করতে হয় এরকম আচ্ছা। রকস্টাররা যেরকম ব্যাক স্টেজে গ্রুপিস নিয়া গ্রুপ সেক্স করে এরকম কিছু একটা তার মধ্যে ছিল নাকি ভাইয়া? ভালো নাম দিয়েছেন তো আমি এটা নোট করে রাখলাম। আমি এড করব সবসময় এড করে। আচ্ছা, তাহলে এটা ছিল আরকি। মানে এটা তার প্র্যাকটিস এর মধ্যে ছিল। হ্যাঁ। আবার অনেক ওয়াও! বিচ্ছিরি, বিচ্ছিরি এসে প্রপোজ করত। তখন মোহাম্মদ বলত, "না, না আমি করব না।" তখন সাহাবীকে আরে দিয়ে দিত আরকি। ওয়াও! ক্রেজি। আর ভাই আরেকটা জিনিস হলো, মানে তার একটা ঘাড়ের মধ্যে মনে হয় একটা সিম্বল ছিল। আমি
দেখছিলাম সিরাতুর রাসূলুল্লাহতে দেখলাম যে হ্যাঁ, বাহিরার ইয়াতেও তার ঘাড়ে একটা মনে হয় মার্ক ছিল, এক ধরনের একটা মার্ক ছিল ঘাড়ে। জন্মদাগ ছিল, কিছু একটা জন্মদাগ জন্মদাগ ছিল। ছিল, রাইট। ওইটাকে সে বলতো নবুয়তের সিল বলতো আরকি। সিল অফ দ্য প্রফেট, হ্যাঁ, ইন্টারেস্টিং। আর ভাইয়া ওয়ারাক্কা বিন নওফেল যে মানে একটা বিগ কন্ট্রিবিউশন রাখছে, আমি এটা একটা একটা ইয়াতে পাইলাম। আপনার কাছে ভাইয়া ওই যে সিরাতুল রাসূলুল্লাহ আম প্রথমা প্রকাশনীরটা কি আছে মানে অন হ্যান্ড এখন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ আছে। ভাইয়া ওইটা পেজ নাম্বার 89 টা একটু যদি বের করা যায়। ভাই প্রথমা প্রকাশনীর যে মানে সিরাতুর রাসূলুল্লাহ বইটা তো আমরা সংশয়.com থেকে আমরাই তো এটাকে করেছি আরকি, যে বাজারে আচ্ছা। ছেড়েছি। ওকে। আচ্ছা, ওইটার পেজ 89 এ ভাইয়া একটা কবিতা আছে ওয়ারাক্কার, হুইচ ইজ প্রি ম্যারেজ, মানে প্রি ম্যারেজ টাইমের একটা কবিতা। সো ওইখানে খুবই ইন্টারেস্টিং যে ওয়ারাক্কা খাদিজার সাথে বিয়ে হওয়ার আগেই এই নবীর ব্যাপারটা মানে নবুয়তের ব্যাপারটা সে নিয়ে ডিসকাস করতেছিল, বা কবিতায় সে নবুয়তের ব্যাপারটা সে তুলে ধরলো। তো সবাই যে ক্লেম করে যে না ওয়ারাক্কা কিছুই শিখায় নাই নবীকে, বাট বিয়ের আগেই যদি সে এরকম কবিতা লেখা থাকে তাহলে তো অবভিয়াসলি একটা মানে ট্রেনিং এর একটা ব্যাপার ছিল, ঠিক না? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমার একটু দেখতে হবে। তাহলে এই জিনিসটা আ পেজ নাম্বার হ্যাঁ, 89 ভাইয়া প্রথম আচ্ছা প্রকাশনী। দাঁড়ান, বের করেছি। লোড হচ্ছে। একটু টাইম দেন। ভাইয়া এক্সট্রিমলি সরি, 107 107 এক্সট্রিমলি সরি। 107 আচ্ছা, এখনো লোড হয় নাই। 107 ঠিক আছে, আমি এটা দেখে নোটটা রেখে দেব তাহলে, যদি সেটা হয়। তাহলে তো সেটা একটা খুবই ইন্টারেস্টিং একটা ইনফরমেশন হবে। আমি হয়তো অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়, বা অনেক সময় নোট রাখাটাও ভুলে যাই, সে কারণে। এটা দেখে মনে হলো যে আপনাকে একটা মানে ইনফর্ম করি আর কি বিষয়টা, যে এখানে একটা ব্যাপার আছে, একটু দেখেন আপনি। আচ্ছা, এটা তো লোড হচ্ছে না। ঠিক আছে, আমি আরেক জায়গা থেকে বের করতেছি। আরেক জায়গাতেও আছে এটা। আহ, হ্যাঁ, এটা লোড হয়ে গেছে। 107 নম্বর পেজ ভাইয়া। 107 107 107। হ্যাঁ, এই যে এই কবিতাটার কথা বলছেন। ইয়েস, ইয়েস, এই কবিতাটা ভাইয়া। তো যদি দেখেন এটা কিন্তু তার মানে বিয়ের আগের ঘটনা, মানে বিয়ের আগে খাদিজার সাথে একটা কথোপকথন মনে হলো আমার কাছে আর কি। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা আমি নোট করে রাখলাম। আমি এই জিনিসটা পরে একটু করে দেখবো। ঠিক আছে, আমি শিওর। থ্যাংক ইউ মোহন ভাই। আমি এই জিনিসটা পরে চেক করে দেখবো, এবং পরে আমি আমার সংশয়.com এই জিনিসটা ঢুকায় ফেলবো তাহলে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, টেক কেয়ার। আচ্ছা মোহন ভাই, ভালো থাকবেন আপনিও। বাই বাই বাই। তাহলে। ফারাজ ভাই বলেন, কি অবস্থা বলেন আপনার? কাউকে অ্যাড করেন ভাই, নিজেদের মধ্যে আলোচনা বোরিং লাগে খুব। ঠিক আছে তাহলে। আহ